তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, রিভিউ আবেদনের সুযোগ দাবি। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে অনশন, সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি। দেশে ২০ মাস পর করোনায় একদিনে কোনো মৃত্যু নেই, নতুন রোগে ১৭৮, শনাক্তের হার ১.18। মিরপুরে দ্বিতীয় টি-20তেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা, ৮ উইকেটে হারালো পাকিস্তান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন করার সুযোগ চান তিনি। সকালে গাজীপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে যুগান্তকারী উল্লেখ করে আনন্দ মিছিল করেছেন জাহাঙ্গীর বিরোধীরা। সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমের একটি ঘরোয়া বৈঠকের গোপন ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যাতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় তাকে। এর দায়ে প্রথমে শোকজ নোটিশ এবং শেষমেশ আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানান গাজীপুর সিটি মেয়র। নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চান জাহাঙ্গীর আলম। আমি কোনো অনিয়ম করি নাই, আমি কোনো পাপের সাথে জড়িত না, সেই জন্য আমি আবার আপনাদের মাধ্যমে আকুল আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রী। উনি মানবতার মা, উনি এখানে 17 কোটি মানুষের নীতি নির্ধারক ভাগ্য হিসাবে কাজ করেন। আল্লাহর পরে উনি আমাদের মালিক, উনি যেন পুনরায় বিবেচনা করেন। আমার উপর একটা মিথ্যা ষড়যন্ত্র এবং গভীর ষড়যন্ত্র করেছে। উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে তাকে মেয়র পদে রাখার দাবি জানান জাহাঙ্গীর সমর্থকরা। আমরা চাই জাহাঙ্গীর আলম মেয়রকে নিয়ে আবার গাজীপুরটাকে সুন্দর মতো সাজাইতে গুছাইতে কাজগুলো সম্পন্ন করতে। যে রায়টা তিনি দিয়েছে, আমরা সবাই গাজীপুরবাসী পুনরায় বিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। এদিকে বহিষ্কার আদেশের পরপরই উল্লাস করে বিরোধীরা। তাদের অভিযোগ, গাজীপুরে আওয়ামী লীগের সংকট তৈরি করেছেন জাহাঙ্গীর আলম। গাজীপুরের আওয়ামী পরিবার শুধু নয়, সারা বাংলাদেশের আওয়ামী পরিবারের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের যে রক্তক্ষরণ হয়েছিল, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই রক্তক্ষরণ আমরা কিছুটা প্রশমিত আমরা পেয়েছি। শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আওয়ামী লীগ থেকে বহিষ্কার জাহাঙ্গীর আলমের গাজীপুরের মেয়র পদে থাকা না থাকা নিয়ে চলছে গুঞ্জন। ওবায়দুল কাদের মনে করেন, বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। অবশ্য স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, আইন অনুযায়ী মন্ত্রণালয় ব্যবস্থা নিতে পারে না। তবে জাতির পিতা ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির মামলা হলে এবং পুলিশ চার্জশিট দিলেই মেয়র পদ হারাবেন জাহাঙ্গীর আলম। গত সেপ্টেম্বরে দেয়া এক বক্তব্যে মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ ওঠে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির, যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ৩ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় আওয়ামী লীগ। জাহাঙ্গীরের লিখিত বক্তব্যে সন্তুষ্ট না হয় শুক্রবার তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলা হয়েছে। বঙ্গবন্ধু আমাদের ইতিহাস, একে কটাক্ষ করে বক্তব্য, কাজে এটা প্রশাসনিকভাবেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এখানে যে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রেক্ষিতে, সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হবে অফিসিয়াল। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, দলীয় প্রতীকে নির্বাচিত হওয়ায় নিজ দল থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলম মেয়র পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। কিন্তু মেয়র পদে বহাল থাকতে স্থানীয় সরকার আইন 2009-এ সুস্পষ্ট কিছু বলা হয়নি। দল যদি তাকে বহিষ্কার করে কোনো কারণে, তার সদস্য পদ বাতিল করে কোনো কারণে, তাহলে তিনি যেভাবে নির্বাচিত হয়েছেন সে পদ হারাবেন। আইনে তো এটা, লোকাল গভর্নমেন্ট আইনে এটা সন্নিবেশিত করা হয়নি। মার্কা দেওয়ার সময় এটা করা উচিত ছিল। সেই টেকনিক্যাল কারণ দেখিয়ে হয়তো এখন জাহাঙ্গীর সাহেব বলবেন যে আমি মেয়র থাকতে পারি, এটা একটা টেকনিক্যালিটিস, কিন্তু তার নৈতিক দায়িত্ব হচ্ছে ইমিডিয়েটলি পদত্যাগ করা।
সরকারের সাবেক এ সচিব বলছেন, জাতির পিতা বঙ্গবন্ধু এবং স্বাধীনতা নিয়ে কটূক্তি ফৌজদারি অপরাধ, তাই এ নিয়ে মামলা হলে আর পুলিশ চার্জশিট দিলেই মেয়র পদ হারাবেন জাহাঙ্গীর আলম। ধরেন বিএনপি, জামাত বা অন্য কোনো দলের কেউ যদি এরকম মন্তব্য করতো, তার ঠিকানা হয়তো কিন্তু জেলখানা, কিন্তু নিশ্চয়ই তার পিছনে পার্টির অন্যান্য গডফাদাররা আছেন, যার কারণে তার ঠিকানা এখনও জেলখানা হয়নি এবং সেই মামলা হয়নি। তো সেরকম একটা মামলা হলে তো চার্জশিট যদি তারা আদালতে দিয়ে দেন, সেই ক্ষেত্রে মন্ত্রণালয় তাকে সরিয়ে দিতে পারবে। রাষ্ট্র কেন বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছে, প্রায় মাসখানেক অপেক্ষা করলো বা করছে, সেটা আমার কাছে খুবই অবাক করা বিষয়। অবশ্য বিদ্যমান আইনে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই পুলিশের চার্জশিটের উপর ভিত্তি করেই কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিকে সমর্থন করছেন না সরকারের এই সাবেক জ্যেষ্ঠ সচিব। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। গুরুতর অসুস্থ বিএনপি প্রধানের অবস্থা শনিবারও অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের মতে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা খুবই গুরুতর। লিভার ও কিডনি, হার্টের অবস্থা আশঙ্কাজনক জানান তারা। গত শনিবার তার ক্রনিক লিভার রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। তার শরীরের প্রধান ইলেকট্রোলাইট সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্লোরিন উপাদানের পরিমাণ কমে গেছে। এটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। শনিবার 12:30টায় গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূর খালেদা জিয়ার খোঁজ খবর নেওয়ার জন্য বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে যান। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে সরকার পতনের আন্দোলন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অনশন কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। দাবি আদায়ে কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান নেতারা। এদিকে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার সারা দেশে সমাবেশ করবে বিএনপি। হাসপাতালের সিসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন পরিবার থেকে বিদেশে চিকিৎসার জন্য মুক্তির আবেদন করা হয়, কিন্তু সেটা ফিরিয়ে দিয়েছে সরকার। এবার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কর্মসূচি পালন করল বিএনপি। শনিবার সকাল 9টার আগেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজপথে কর্মসূচি চান তারা। খালেদা জিয়াকে মুক্ত ছাড়া বিদেশে চিকিৎসার জন্য পাঠানো ছাড়া আমরা ঘরে ফিরব না। একটা আলটিমেটাম দেন শেখ হাসিনাকে, এর মধ্যে যদি বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠানো হয়, তাহলে বাংলাদেশে হরতাল দিয়ে আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান জ্যেষ্ঠ নেতারাও। খোদা না করুন তার কিছু হলে কি অবস্থা হবে ভাবুন একবার। আর যদি লড়াই করে জিততে আমরা না পারি, সবাইকে জেলে যেতে হবে। নেতারা নির্দেশ দেওয়ার সময় নাও পেতে পারে। সব সময় কোন জায়গায় কোন পরিস্থিতির মোকাবেলা করবেন সেটা নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে করতে হবে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইনি কোনো বাধা নেই বলে দাবি করেন নেতারা। অনুমতি না মেলা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। আন্দোলনে আমরা যেতে বাধ্য হব এবং ক্রমান্বয়ে প্রোগ্রামের কর্মসূচির মাধ্যমে চূড়ান্ত আন্দোলনের জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসায় পাঠানোর ব্যবস্থা করুন। আর তা না হলে এই যে আজকে আন্দোলন শুরু হলো গণ অনশনের মধ্য দিয়ে, এই আন্দোলন আপনাকে আমরা গদিচ্যুত করবে। বিএনপির গণ অনশন কর্মসূচিতে যোগ দেন 20 দলীয় জোটসহ অন্যান্য রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা। বিএনপি মহাসচিবকে পানি পান করিয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় গণ অনশন করেছেন দলের নেতাকর্মীরা। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচিতে অংশ নেন মহানগর নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিতের দাবি জানান তারা। একই দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতারা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ অনশন করেছেন বরিশাল ও চট্টগ্রাম মহানগর বিএনপি নেতাকর্মীরা। নাটোরের আলাইপুরে অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীরা বলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বেগম জিয়াকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়া লক্ষ্মীপুর, ফরিদপুর, রাজবাড়ী, দিনাজপুর, টাঙ্গাইল, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় গণ অনশন কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। আমরা মনে করি এই গণ অনশন কর্মসূচি আর এই কর্মসূচিতে থেমে থাকবে না। কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ইনশাল্লাহ আসবে। এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই আমরা মুক্তি করব। সরকারের যদি বোধগম্য হয় এবং বিবেক বিবেচনা হয়, অতি সত্বর দেশনেত্রী বেগম খালেদাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করার ব্যবস্থা করবেন। যদি না করেন, আগামীতে আমাদের দলের আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার জন্য সকল নেতাকর্মীদের বলা হয়েছে। প্রায় ৬০০ দিন পর করোনায় মৃত্যুহীন দিন পার করল দেশ। ২৪ ঘন্টায় দেশের কোথাও করোনায় কোনো মৃত্যু হয়নি, আর ৩৬ জেলায় একজনেরও সংক্রমণ শনাক্ত হয়নি। বিষয়টি স্বস্তির হলেও স্বাস্থ্যবিধি মানতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন রোগতত্ত্ববিদেরা। দেশে করোনায় প্রথম মৃত্যু হয় গত বছরের ১৮ মার্চ। মার্চের বাকি কয়দিনে মারা যায় আরও ৬ জন। ৪ এপ্রিলের পর ধারাবাহিকভাবে বাড়তে থাকে রোগী শনাক্ত ও মৃত্যু। দিনে দিনে আতঙ্ক বাড়িয়ে তোলে করোনা। করোনার ভয়াবহতা সবচেয়ে বেশি ছিল এ বছরের জুলাই আগস্টে। ১০ আগস্ট একদিনে মৃত্যু হয় ২৬৪ জনের। রাজধানীতে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে কবরস্থানে আগাম খুঁড়ে রাখা হয় কবর। তবে সেপ্টেম্বরের পর কমতে থাকে মৃত্যু। শনিবার প্রায় ৬০০ দিন পর প্রথম মৃত্যুহীন দিন পার করল দেশ। সবশেষ গত বছরের ৩ এপ্রিল ছিল করোনায় মৃত্যুহীন দিন। এই দিনটির জন্য কিন্তু আমরা সকলেই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এইটি কিন্তু শেষ দিন নয়। আমরা চাইবো যে এরপরের প্রত্যেকটি দিনই যেন এমন দিন হয় যে দিনে কেউ স্বজন হারাবে না, করোনার জন্য তো নয়। কাজে আজকের দিনটি একটি বিশেষ দিন, একটি বিশেষ অনুভূতি প্রকাশের দিন, এবং আজকের এই দিনটিতে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা সহ সকলকেই কিন্তু ত্যাগ করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। দেশের সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড হয় এ বছরের ১৬ জুলাই। সেদিন শনাক্ত হয় ১৬,২৩০ রোগী। আগস্টের পর ধীরে ধীরে কমতে শুরু করে সংক্রমণ। সবশেষ ২৪ ঘন্টায় ১৫,১০৭ নমুনা পরীক্ষায় শনাক্ত ১৭৮ রোগী। শনাক্তের হার ১.১৮ ভাগ। ৮ বিভাগের মধ্যে সবচেয়ে কম শনাক্ত বরিশালে ১, রাজশাহী ও ময়মনসিংহে ২, সিলেটে ৩, রংপুর ও খুলনায় ৬ এবং চট্টগ্রামে শনাক্ত হয়েছে ১৮ জন। আর সবচেয়ে বেশি শনাক্ত ঢাকায় ১৪২ রোগী। গত ১ মাসেরও বেশি সময় ধরেই কিন্তু দেখছি যে সংক্রমণের হার নিম্নমুখী। ক্ষেত্র বিশেষে সেটি ২%-এরও কম, ১%-এর কাছাকাছি। এরকম একটি পরিস্থিতিতে এক ধরনের আত্মতুষ্টিতে বাংলাদেশের অনেকেই আমরা দেখছি ভুগছেন। ঠিক আমরা মনে করি যে এটি একেবারেই কাম্য নয় এবং এটি আমাদের জন্য ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। যে কোনো অবস্থাতেই স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলতেই হবে। দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু ২৭,৯৪৬ জনের, আর শনাক্ত ১৫,৭৩,৮৮৯ জন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২৪ নভেম্বরের মধ্যে বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু করতে হবে, না হলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীদের একাংশ। রাজধানীর ফার্মগেটে ঝটিকা মিছিল শেষে এই ঘোষণা দেন তারা। এদিকে একই দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবে বাস ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রাজধানীতে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া অনেকদিন ধরেই চলছে। তবে ডিজেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বাড়লেও ছাত্রদের কাছ থেকে নেওয়া হচ্ছে না হাফ ভাড়া। এর প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় শনিবার বেলা ১২টায় সায়েন্স ল্যাব মোড়ে এবং ফার্মগেটে ঝটিকা মিছিল করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা বেশ কয়েকটি বাসও ভাঙচুর করে। আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে, এই চার্ট দেখা বলে যে আপনাদের অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কোনো রাইট নাই যে অর্ধেক ভাড়া দেওয়ার। ধানমন্ডি থেকে চানখারপুলে যাবো, এখান থেকে ভাড়া হচ্ছে ৫ থেকে ১০ টাকা, কিন্তু এমন আছে তারা ২০ টাকা চাইতেছে। আমাদের ছাত্রদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, আর সিটিং সার্ভিস অফ করতে হবে, আর বাসের মধ্যে অবশ্যই রাখতে হবে হাফ পাস আছে। ১২:১০ পরে তারা হচ্ছে যে এখানে রাস্তায় নামে বাস ভাড়া অর্ধেক করার দাবিতে। তো তখন তারা ৪-৫টার মতো বাসের গ্লাস ভাঙচুর করে। আমরা সাথে সাথে রেসপন্স করি। রেসপন্স করার পরে এখানে কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিল, এখন সবকিছু স্বাভাবিক আছে।
এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন হাব ভাড়ার আইনি ভিত্তি নেই। এছাড়া সব জিনিসের দাম বাড়ার কারণে আপাতত সেটা সম্ভব নয়। আমরা গাড়ির মালিক যারা আছি সেক্ষেত্রে গভর্নমেন্ট যদি এটা নিয়ম করে দেয় আমরা এটা নিব। ন্যূনতম যেটুকু ভাড়া বাড়াইছে সেটার উপর আমরা নির্ভর করে আমরা সেই চালুটাই করার সিদ্ধান্ত আমাদের বলবৎ রেখে আমরা চালু করতেছিলাম। এর আগে বৃহস্পতিবার হাব ভাড়া না নিয়ে ঢাকা কলেজের সামনের সড়কের বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 20 বছর মেয়াদী রাজুকের ডিটেইলড এরিয়া প্ল্যানের খসড়া চূড়ান্ত। নতুন ড্যাপে রাজধানীবাসীর সব নাগরিক সুবিধা নিশ্চিতের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর। ঢাকাকে মেগা সিটি হিসেবে গড়তে প্রয়োজনীয় পদক্ষেপ চেয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে এসব কথা জানান তারা। রাজধানী ও এর আশপাশের এলাকা পরিকল্পিতভাবে গড়তে 20 বছর মেয়াদী নতুন ডিটেইলড এরিয়া প্ল্যানের খসড়া চূড়ান্ত করেছে রাজু। এর আওতায় আছে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের 4 সিটি কর্পোরেশন, 5 পৌরসভা, 69টি ইউনিয়ন। খসড়া ড্যাপে নিয়ন্ত্রিত মিশ্র ভূমি ব্যবহার, ট্রানজিট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা ও স্কুল ভিত্তিক জোনিং, জনঘনত্ব বিন্যাস, দুর্যোগ সহনশীল ভূমি ব্যবহার পরিকল্পনা ও ব্লক ভিত্তিক উন্নয়ন সহ রয়েছে নানা প্রস্তাবনা। সেমিনারে রাজুকে সমালোচনা করে এর বাস্তবায়ন নিয়ে উৎকণ্ঠা নারায়ণগঞ্জ মেয়রের। রাজু কি আসলে রেগুলেটরি বডি হিসেবে কাজ করবে নাকি ইমপ্লিমেন্টারি বডি হিসেবে কাজ করবে? নারায়ণগঞ্জের যে অঞ্চলগুলি নিয়ে রাজু কাজ করে সেখানে কিন্তু একটা দ্বৈত শাসনের দেখা দিচ্ছে। 2041 সালের মধ্যে রাজধানী ঢাকাকে আন্তর্জাতিক মানের করতে হবে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ড্যাব বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের মতো রাজুককে ডিজিটালাইজ করে ভোগান্তি কমানোর তাগিদও তার। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে যে একটা লক্ষ্য রেখেছেন 1941 মানে 2041 সালে আমাদেরকে ডেভেলপ নেশন হইতে হবে, তার জন্য কিন্তু আমাদের রাজধানীটাকে ঠিক সেই আপনি আন্তর্জাতিকভাবে একটা ইন্টারন্যাশনাল রাজধানীর মতন আমাদেরকে এটাকে পরিণত করতে হবে। তার জন্যই আমি কিন্তু বিশ্বাস করি যে কাজগুলি করা হয়েছে, এটা এখন সম্ভব। আপনারা জানেন অনেকগুলি প্রকল্প নেওয়া হয়েছে। আর ড্যাপ কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, এবারের ড্যাপে সব মৌলিক চাহিদা পূরণে নজর রাখা হয়েছে। পরিবেশ দূষণ ঘটায় এমন শিল্প কারখানা সরিয়ে নেয়ার পরিকল্পনার কথাও বলেন তিনি। যেখানে এখন আমাদের রাস্তা করার সুযোগ আছে, রাস্তাও করব, বিল্ডিংও করব, আমরা হাই রাইজ বিল্ডিং করব। হোয়াট দ্য প্রবলেম? আই এম নট এগেইনস্ট হাই রাইজ বিল্ডিং। ইফ এনিবডি হ্যাভ লাউডেড দিস থিং, ইট ইজ নট দ্য কারেক্ট ওয়ান। আমি হাই রাইজ বিল্ডিং এর বিপক্ষে নয়, আমি পক্ষে, কিন্তু হাই রাইজ বিল্ডিংটা যেখানে হবে সেখানে আপনি ওই ফ্যাসিলিটিগুলো থাকতে হবে। নতুন ড্যাপে 5টি জোনে ভাগ করা হয়েছে ঢাকাকে। এর আওতাধীন এলাকায় 394 কিলোমিটার নতুন সড়ক নির্মাণের প্রস্তাবনাও রয়েছে। একই সঙ্গে ঐতিহাসিক স্থান ও স্থাপনা সংরক্ষণ করে পর্যটন বিনোদন কেন্দ্রের সুপারিশ করা হয়েছে এবারের ড্যাপে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষতার অভাবে যুব সমাজের মধ্যে বেকারত্ব বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা জেলা কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। দেশে কর্মসংস্থানের ঘাটতি নেই জানিয়ে সালমান এফ রহমান বলেন, দক্ষতা সৃষ্টিতে মনোযোগী হতে হবে। এ সময় শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা করার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়ার অপার সম্ভাবনা তৈরি করেছে বর্তমান সরকার, তবে সঠিক উপায়ে তা ব্যবহার করতে হবে। সন্তানরা ভার্চুয়াল জগতে কি নিয়ে ব্যস্ত থাকছে, অভিভাবকদের সে বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান বক্তারা। এবছর ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে মোট 500 শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। তোমরা তোমাদের ক্যারিয়ার প্ল্যানিংটা করা খুবই প্রয়োজন। চাকরি অনেক আছে, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট যেটা করা দরকার সেই চাকরির জন্য, সেই স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং, এগুলি সব যেটা আছে, এটাই যে নতুন প্রযুক্তিটা যেটা আসতেছে, গ্লোবাল ভবিষ্যৎটা এটাই হবে। এর জন্যে মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন, তোমাদের জন্য যে তোমরা এটা যে চ্যালেঞ্জটা যে আসবে, এটা তোমরা মোকাবিলা যে করতে পারবা, এটার জন্য উনি অনুকূল পরিবেশ তৈরি করেছেন। কিভাবে করেছেন সেটা অক্টোবরে দেশের চা বাগানগুলোতে রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে। গত মাসে 167টি চা বাগানে 1,45,00,000 কেজি চা উৎপাদন হয়েছে।
এক মাসের হিসেবে এটি এ পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন। বাংলাদেশ চা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বছরের প্রথম 10 মাসে 7,93,00,000 কেজি চা উৎপাদিত হয়েছে। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল 6,89,00,000 কেজি। সেই হিসেবে গত বছরের চেয়ে চা উৎপাদন বেড়েছে 1 কোটি কেজি। অনুকূল আবহাওয়া, সরকারের আর্থিক প্রণোদনা, বাণিজ্য মন্ত্রণালয় ও চা বোর্ডের নিয়মিত তদারকি, বাগান মালিক ও শ্রমিকদের নিরলস প্রচেষ্টায় দেশে এক মাসে রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে। দেশে নারী ক্যান্সার রোগীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত 19 ভাগ আর মৃত্যুর হার 6.2 ভাগ। ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ প্রকাশ পেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং নিয়মিত স্ক্রিনিং করলে আক্রান্ত মৃত্যু হার কমিয়ে আনা সম্ভব। দুপুরে উত্তরা লেডিস ক্লাবে ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় সেমিনারে বক্তারা এসব কথা বলেন। যৌথভাবে এর আয়োজক বেসরকারি সংগঠন আমরা নারী ও উত্তরা লেডিস ক্লাব। দেশে প্রতি বছর 13,000-এর বেশি নারী নতুন করে আক্রান্ত হচ্ছেন ব্রেস্ট ক্যান্সারে। অসচেতনতা ও দেরিতে চিকিৎসা নিতে যাওয়ায় মৃত্যু হচ্ছে 6,000-এর বেশি নারীর। শনিবার এক আলোচনা সভায় মরণব্যাধি ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে নানা মত তুলে ধরেন বক্তারা। ব্রেস্ট ক্যান্সার ইজ কিউরেবল, শুধু সময় রাইট টাইমে এটাকে ডায়াগনোস করে বার করতে হবে এবং এটা প্রপার কিউর মানে রাস্তায় গেলে ডক্টরের ট্রিটমেন্ট পেলে কিওর হওয়া যায়। সো সময় যাতে কেউ নষ্ট না করে, সেটা কোনো শরমের বিষয় নয়। এটা আমাদের শরীরের একটা অঙ্গ, আমরা যে কোনো টাইমেই আমাদের হতে পারে, যে কোনো মহিলারই হতে পারে। এই জন্য আমরা একটু যখন ছোট দেখবো তখনই ডাক্তারের কাছে যাবো, কোনো লজ্জা পাবো না বা বাড়ির ফ্যামিলি মেম্বারদের বলবো। অনুষ্ঠানে ব্রেস্ট ক্যান্সারের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বলেন, ব্যক্তি পর্যায়ে নয়, সচেতনতা তৈরি করতে হবে সব স্তরে। প্রাথমিক অবস্থায় নির্ণয় করলে চিকিৎসার খরচ কম হবে, কষ্ট কম হবে, সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে। এই জিনিসগুলা ওই প্রান্তিক মানুষের কাছে নেওয়ার জন্য সরকারকে এই তাদের নীতিমালার মধ্যে পরিবর্তন আনতে হবে। চিকিৎসা কেন্দ্রিকতার জায়গায় এই জায়গায় নিতে হবে। আয়োজকরা জানান, আর্থিক অসচ্ছল কোনো নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হলে তার চিকিৎসার পুরো দায়িত্ব বহন করবে বেসরকারি সংগঠন আমরা নারী। এ নিয়ে সারা বছরই চলবে প্রচারণা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 20% মানুষ গলা ও বুক জ্বালাপোড়া রোগে ভুগছে। চিকিৎসা না করায় রোগীদের 5 থেকে 10% খাদ্যনালী ও পাকস্থলীর বিভিন্ন রোগসহ দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্ত হয়। এই রোগ সম্পর্কে সচেতন করতে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। বুক জ্বালাপোড়া, বুকে ব্যথা, ঢোক গিলতে কষ্টসহ দীর্ঘমেয়াদী কাশির মতো উপসর্গে ভুগছে দেশের বিপুল জনগোষ্ঠী। এই রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সকালে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বুক জ্বালাপোড়ায় রোগটির শুরুতেই চিকিৎসা না করলে রোগী আলসার, কণ্ঠনালীর সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। তৈলাক্ত ও ভাজাপোড়া না খাওয়া, খাবার গ্রহণের সঙ্গে সঙ্গে রাতে ঘুমাতে না যাওয়া, ধূমপান পরিহার সহ নানা পরামর্শ দেন তারা। পরে র্যালি করে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করা হয়। ধারাবাহিকভাবে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-20-তে পাকিস্তানের কাছে 8 উইকেটে হেরেছে মাহমুদুল্লাহর দল। আর সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে সিরিজেও হার টাইগারদের। বাংলাদেশ ক্রিকেটে যেন ঘোর অমানিসা। নয়তো ঘরের মাঠে এমন খাবি কেন খাবে ব্যাটাররা। বিশ্বকাপের ব্যাটিং ব্যর্থতা পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও চলমান। দুই ওপেনার সাইফ ও নাইম আবারও চূড়ান্ত ব্যর্থ। দলীয় 5 রানেই সাজঘরে ফেরেন এই দুজন। এমন হতাশায় শুরুর পরও আশার ফানুস উড়িয়েছিল আফিফ শান্ত। শাহিন আফ্রিদিকে ছক্কা হাঁকিয়ে তুমুল লড়াইয়ের আভাস দেয় আফিফ। পাওয়ার প্লেতে দুই তরুণের ব্যাটে ভর করে আসে 36 রান। লড়াকু পুঁজি মিলবে এমন আশা যখন ডানা মেলতে শুরু করে, তখনই আবারও এলোমেলো বাংলাদেশ। দুর্বল রিভার্স সুইপে আউট হন আফিফ। এরপর রিয়াদ নেমেও সুইপ করে আউটের শঙ্কায় পড়েছিলেন। জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি টাইগার ক্যাপ্টেন। তার ফেরার পর আসা যাওয়ার মিছিল বড় হয়। চোখ জুড়ানো শট খেলা শান্ত ফেরেন 40 করে। প্রথম ম্যাচে লড়াকু ব্যাট করা সোহান মাহিদি এই দিন হতাশ করেছেন। বড়সড় ব্যাটিং বিপর্যয়ে মাত্র 108 রানে থামে বাংলাদেশের ইনিংস। স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুত বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। ইনসাইড এজে বোল্ড হন মুস্তাফিজের বলে।
পেইসে দুটি ছড়িয়েছেন তাসকিন মুস্তাফিজ, তবে এত কম পুঁজিতে তা কার্যকর কিছু হয়নি। গ্যালারির দর্শকের সংস্পর্শে এসে 14তম ওভারে উঠে যেতে হয় মুস্তাফিজকে, নইলে হয়তো লড়াইটা আরও জমতে পারত। দেখে শুনে ব্যাট করে পাকিস্তানকে জয়ের পথে রাখেন রিজওয়ান ও ফখর জামান। রিজওয়ান 39 করে ফিরলেও 50 তুলে অপরাজিত থাকেন ফখর। 2 উইকেট হারিয়ে 11 বল আগে জিতে যায় পাকিস্তান, আর সেই সাথে এক ম্যাচ বাকি থাকতেই ঘরের মাঠে সিরিজ হার বাংলাদেশের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপিয়ান ফুটবলে আজ জমজমাট লড়াইয়ের আভাস। 5 লিগেই রয়েছে বিগ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিল টপার চেলসি লড়বে লেস্টার সিটির বিপক্ষে, ম্যান ইউনাইটেডের প্রতিপক্ষ ওয়াটফোর্ড। লিভারপুল আর্সেনাল বিগ ম্যাচ রাত 11:30টায়। রাত 10টায় মেসির পিএসজি খেলবে নর্থের বিপক্ষে। আন্তর্জাতিক বিরতি শেষ, শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের লড়াই। ভক্তদের রোমাঞ্চিত করছে জায়ান্টদের মাঠে নামা। ইংল্যান্ডে সন্ধ্যায় শীর্ষে থাকা চেলসির বাধা লেস্টার সিটি। 11 রাউন্ড শেষে মাত্র একটি হার ব্লুজদের। ক্লান্তে জিয়াগ মাউন্টের দারুণ ফর্মে টেবিলের শীর্ষে দলটি। লেস্টারের বিপক্ষে নামার আগে চিন্তার নাম ইনফার্ম লুকাকু আর ভ্যারানাদের ইনজুরি। ছন্দে ফিরতে না পারলেও টেবিলে থাকা লেস্টার সিটিও ঘরের মাঠে সুবিধা কাজে লাগাতে চাইবে। সময়টা একেবারে ভালো যাচ্ছে না সুপারস্টার রোনালদোর। দেশ অথবা ক্লাব কোনো দলেই ভালো করতে পারছেন না। রাত 9টায় অ্যাওয়ে ম্যাচ হলেও প্রতিপক্ষের অবস্থা স্বস্তি দিতে পারে সুলশায়ারের দলকে। যদিও কাভানি, লুকশো, পগবা, ভারানাদের ইনজুরিতে ছোট দলের বিপক্ষেও নির্বার থাকার উপায় নেই। 17 পয়েন্ট নিয়ে ম্যান ইউনাইটেড রয়েছে টেবিলের 6-এ। মধ্যরাতে লিভারপুল আর্সেনাল বিগ ম্যাচ। শুরুটা বাজেভাবে করলেও সময়ের সাথে দুর্দান্ত হয়েছে আর্সেনাল। শেষ 10 ম্যাচে হারেনি আর্তেতার দল। অন্যদিকে বিরতির আগে ওয়েস্ট হ্যামের কাছে হোঁচট খাওয়ার অভিজ্ঞতা আছে লিভারপুলের। তবে ঘরের মাঠে জয় দিয়ে শিরোপার রেসে ভালোভাবেই থাকতে চায় ক্লপের দল। টেবিলের 4-এর লিভারপুল, 5-এ আছে আর্সেনাল। ফ্রান্সে মাঠে নামছেন মেসি। 13 রাউন্ড শেষ হতে না হতেই শিরোপার অনেক কাছে পৌঁছে গেছে পিএসজি। টেবিলের 2-এ থাকা দলের থেকে 10 পয়েন্ট এগিয়ে। তাই তো মাঝসারির দল নর্থের বিপক্ষে সহজ জয়ের আশা করতেই পারে পচেত্তিনোর দল। ইতালিতে রাত 11টায় ইউভেন্টাস লড়বে লাৎসিওর বিপক্ষে। রোনালদোর চলে যাওয়া আর নতুন কোচের অধীনে মানিয়ে নিতে পারেননি ফুটবলাররা। লিগ টেবিলে রয়েছে 8 নম্বরে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।